বাংলাদেশকে নিয়ে কেউ যখন তুচ্ছ-তাচ্ছিল্য করে তখন সেটা আমাদের গায়ে লাগে। আর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তো আমাদের দেশটাকেই প্রতিনিধিত্ব করছে, ফলে সেই দলটাকে নিয়ে যখন হেলাফেলা করার মতো মন্তব্য কেউ করেন আমাদের গায়ে লাগে। ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এই যে এশিয়া কাপ শুরুর সময় বলেছিলেন যে বাংলাদেশকে নিয়ে আলাদা করে বলার মতো কিছুই নেই, বাংলাদেশকে তিনি পাত্তাই দিচ্ছেন না, গোনাই ধরছেন না। পাকিস্তানের সাবেক কিংবদন্তি শোয়েব আখতার তিনিও এশিয়া কাপের এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকেই সুপার ফোরে দেখছেন, বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তিনি খুব বেশি কিছু আসলে দেখছেন না। আমাদের ক্রিকেটাররা এটার জবাবটা কি আসলে মাঠে দিতে পারবেন কিনা? মাইক্রোফোনের সামনে যেই জবাবটা দিয়েছেন তানজিম হাসান সাকিব সেটা আমার খুবই পছন্দ হয়েছে, খুবই। যেমন এই প্রথম ম্যাচ শেষে দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে আগে যখন এই নিয়ে তাকে রবিচন্দ্রন অশ্বিনের কথাটা নিয়ে তাকে প্রশ্ন করেছিল, তখন তিনি বলেছিলেন যে মুক্ত আছে সবাই, যে কারো মুক্ত আর আটকানো যাবে না, যে যা খুশি সেটা বলতে পারে, কিন্তু আমরা ওইসব নিয়ে ভাবছি না, আমরা আমাদের খেলাতেই কনসেন্ট্রেট করছি। সবচেয়ে ভালো জবাবটা আসলে মাঠের ক্রিকেটেই দেয়া সম্ভব। প্রথম ম্যাচে আমরা হংকংয়ের বিপক্ষে জিতেছি, হয়তো সেইটা আমাদের সবার মন ভরাতে পারেনি, হয়তো আমাদের পারফরমেন্স একেবারেই আপ টু দ্য মার্ক নয়। আমরা ইতিহাস টানবো না, এশিয়া কাপের তিনবার আমরা ফাইনালে খেলেছি সেই গল্প বলবো না। এইবারের যে আসর সেইখানটাতে বাংলাদেশ জেনুইন টাইটেল কন্টেন্ডার হয়ে উঠতে পারবে কিনা সেইটাও সময়ের উপরে ছেড়ে দিলাম। কিন্তু আপাতত আমাদের যে লক্ষ্য বাংলাদেশকে সুপার ফোরে যাওয়া, দেখতে চাওয়া এবং সেই করে দেখানোর পথে আমরা কোন একাদশ নিয়ে খেলবো। অনেক কথাবার্তা বলা হচ্ছে একাদশ নিয়ে এবং সেই কথাবার্তার অনেকখানি আমার কাছে অর্থহীন মনে হয়। বাংলাদেশ যদি এই ম্যাচে গত ম্যাচের একাদশ নিয়ে খেলে তাহলে আমি আসলে মোটেও অবাক হব না। ওই আনচেঞ্জড 11 নিয়ে বাংলাদেশের খেলার চান্সই আসলে বেশি। কোন জায়গাগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, পরিবর্তনের সম্ভাবনার কোথায়, এই সবকিছু মিলিয়ে আসলে একটু আলোচনাটা করতে চাই। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা টি-20 সিরিজ জিতে এসেছি কিছুদিন আগে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে। ফলে এই ম্যাচ শুরু হওয়ার আগে যখন আমরা আবুধাবিতে খেলছি, যেই আবুধাবিতে এর আগে আমরা একটা ম্যাচ খেলে ফেলেছি হংকংয়ের বিপক্ষে, এবং শ্রীলঙ্কায় এখনো কোনো ম্যাচে এশিয়া কাপে খেলেনি। বাংলাদেশ কি একটু বেটার প্রিপেয়ার্ড সাইড না? আপনি বলেন তো দেখি। হ্যাঁ, শ্রীলঙ্কার ওই যে হিস্ট্রি, এশিয়া কাপে দ্বিতীয় সফলতম দল, ভারতের পর তারা ছয়বার শিরোপা জিতেছে, আমরা একবারও জিততে পারিনি, সবই ঠিক আছে। কিন্তু কারেন্ট ফর্মে, কারেন্ট মোমেন্টে দাঁড়িয়ে মোমেন্টামটা কি বাংলাদেশের সঙ্গে নেই? আমি তো বলবো আছে, আমি তো বলবো ভালোভাবেই আছে। একাদশে পরিবর্তনের যেই কথাগুলো বলা হচ্ছে, যেমন তাওহিদ হৃদয়কে নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে এবং সেই কথাবার্তা আমি আবারও বলছি অনেকাংশে আমার কাছে অর্থহীন মনে হয়। ডেফিনেটলি তিনি তার বেস্ট টাচে নেই, সেরা ছন্দে তাওহিদ হৃদয় নেই। প্রথম ম্যাচটাতেও যে 36 বলে 35 রানের একটা ইনিংস খেলেছেন সেইখানটাতেও তাকে স্ট্রাগল করতে দেখা গিয়েছে এবং সেটা প্রায় পুরো ইনিংস জুড়েই। লিটন দাস এবং তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ের যে ডিফারেন্সটা, সেইটা একটা তো হচ্ছে গিয়ে লিটন কমফোর্টেবল ছিলেন, ধরেন লিটন শুরু থেকেই কমফোর্টেবল ছিলেন, কিন্তু আপনি যদি বল এবং রানের যে হিসাবটা যদি করেন সেইখানটাতে যে আসলে তাওহিদ হৃদয় শুরুর অংশে লিটনের চেয়ে খুব পিছিয়ে ছিলেন তা কিন্তু নয়। প্রথম 25 বলে এই দুইজনের স্ট্যাটটা মোরলেস সিমিলারই ছিল। প্রথম 25 বলের মধ্যে হচ্ছে গিয়ে এই দুইজন একই রকম 100-র আশেপাশে স্ট্রাইক রেটে এগোচ্ছিলেন, কিন্তু এরপরে গিয়ে শেষ 14 বলে লিটন দাস 32 রান তুলে তার ইনিংসটাকে 39 বলে 59 রানের একটা ইনিংসে কনভার্ট করতে পেরেছেন। আর তাওহিদ হৃদয় শেষ 11 বলে 9 রান নিয়ে, মানে আমি ওই যে 25 বলের পরের কথা বলছি, 11 বলে 9 রান নিয়ে তিনি 36 বলে 35 রানে নট আউট থেকে শেষ করছেন, স্ট্রাইক রেটটা 100-র নিচে 97। কিন্তু ভাই তিনি তো স্কোর পেয়েছেন, তিনি তো ওই যে শুরুর দুই ওপেনারের উইকেট চলে যাওয়ার পর লিটন দাসের সঙ্গে পার্টনারশিপটা করেছেন। হ্যাঁ, আমাদের রান রেটটা আর একটু বাড়িয়ে আমরা নিতে পারতাম। আমরা এই জায়গাটাতে 17.4 ওভারে না জিতে যদি 15.4 ওভারে জিততাম তাহলে আমাদের জন্য আরো বেটার হতো। লিটন যেভাবে ইনিংসের পরের অংশটা এক্সেলেট করেছেন, হৃদয় সেটা করতে পারলে ভালো হতো। হৃদয় চেষ্টা করেছেন কিন্তু সেই জিনিসটা হয়নি, কিন্তু তাই বলে তাকে এই ম্যাচে একাদশ থেকে বাদ দেওয়া হবে, সাইফ হাসানকে আনা হবে, এইটা আমার কাছে, এই আলোচনাটাই আমার কাছে আসলে হাস্যকর লাগে। মানে এই ভাবনার জায়গাটাই হাস্যকর লাগে। আমি কেন বলছি, মানে অল অফ এ সাডেন বাংলাদেশের এই একটা ট্রেন্ড রয়েছে যে যারা দলের বাইরে থাকেন তারাই সেরা ক্রিকেটার। সাইফ হাসানকে কারো প্রতি আমার কোনো অশ্রদ্ধা নেই, কিন্তু সাইফ হাসান ন্যাশনাল টিমে দীর্ঘ একটা সময়, সত্যিকার অর্থে 4 বছর পর, মাঝখানে এশিয়ান গেমসটা বাদ দিলে ফিরে তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে একটা ম্যাচে যে ব্যাটিং করেছেন 20 বলে 36 রান, পরের ম্যাচটাতে আবার ওপেনার হিসেবে নেমে কিন্তু তিনি ভালো করতে পারেননি। কিন্তু তাতেই আমাদের মনে হচ্ছে যে তাওহিদ হৃদয়ের চেয়ে নাম্বার 4-এ সাইফ হাসান বেটার অপশন। তার বোলিং এর কথা বলবেন, প্রথম